হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে লেটস টকের আরেকটি ব্র্যান্ড নিউ এপিসোডে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আরিফিন চিশতি থাকছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা সরাসরি ফেসবুক লাইভে আছি। যারা আমাদের সাথে লাইভে আছেন, ওয়েলকাম টু আওয়ার 6th এপিসোড। শুরুতেই লেটস টক সম্পর্কে সামান্য একটু ধারণা দিয়ে নিচ্ছি। লেটস টক বেসিক্যালি একটি ক্রিয়েটিভ প্রফেশনালদের জন্য একটি ইনিশিয়েটিভ, যারা ডিফারেন্ট ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, তাদের মধ্যে কমিউনিকেশন এবং কনভারসেশন ক্রিয়েট করা অ্যান্ড নেটওয়ার্কিং বিল্ড করা, এবং মোস্ট ইম্পর্টেন্টলি পোস্ট কোভিডে আনপ্রেসিডেন্ট ইকোনমিক ক্রাইসিসটা ফেস করার জন্য যে ধরনের ইনসাইটস দরকার আমাদের প্রিপারেশনের জন্য, সেই ধরনের ইনসাইটস প্রদান করা। সো লেটস গেট ইনটু দ্য মেইন সেশন। আমাদের ইনিশিয়েটিভের একটি কোর আইডিয়া হচ্ছে প্র্যাকটিক্যাল ইনসাইটস গুলা সবাইকে জানানো। সো হাউএভার, আমরা যখন কন্টেন্ট ডিজাইন করছিলাম তখন উই ফিগার আউট ওয়ান ভেরি ইম্পর্টেন্ট থিং, যে আমাদের প্রফেশনাল প্র্যাকটিস এবং আমাদের এডুকেশনাল ফ্রেমওয়ার্কের মধ্যে এক ধরনের গ্যাপ থেকে যাচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আমাদের কালচারাল প্র্যাকটিসের মধ্যে এক ধরনের স্টেরিওটাইপ, এক ধরনের অ্যাটিটিউড আছে। ফর এক্সাম্পল, আমাদের প্রি স্কুলিং এ যদি আমরা দেখি, সেখানে কোয়েশ্চেন না করার এক ধরনের প্রবণতা আছে, এবং সেটা আমাদের ইউনিভার্সিটি লাইফ বা আমাদের প্র্যাকটিক্যাল লাইফেও এক ধরনের ইম্প্যাক্ট রাখে। সো এই ধরনের প্র্যাকটিসটা আসলে কতটুকু হেলদি আমাদের প্র্যাকটিক্যাল বা প্রফেশনাল লাইফে, এই ধরনের প্র্যাকটিস আসলে কতটুকু হেলদি, এটা একটা বড় প্রশ্ন। সেক্ষেত্রে আমাদের আরেকটা প্রশ্নই এসে যায়, সেটা হচ্ছে আমাদের লাস্ট 40 to 50 ইয়ার্স এর যে আমাদের এডুকেশনাল প্র্যাকটিস, এই প্রসেসটা আসলে কতটুকু অ্যাপ্রোপ্রিয়েট। শুড উই চেঞ্জ দিস, অর অন দ্য কন্ট্রারি, ডু উই রিয়েলি নিড টু চেঞ্জ দিস? সো যদি চেঞ্জ করতে হয়, সেটা কোত্থেকে করতে হবে বা কিভাবে করতে হবে? সো এইসব প্রশ্নগুলো থেকে আজকে আমাদের সেশন ডিজাইন করা, রেডিক্যাল পেডাগজিস ইন আর্কিটেকচার। আজকে আমাদের সাথে আছেন মোহাম্মদ ইসলাম ভাইয়া, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বুয়েট। হি ডিড হিজ মাস্টার্স ফ্রম আর্কিটেকচারাল অ্যাসোসিয়েশন স্কুল অফ আর্কিটেকচার, ইউকে। সাথে আছেন তানজিল শফিক ভাইয়া, পিএইচডি ফেলো অ্যান্ড ফ্যাকাল্টি, ইউনিভার্সিটি অফ মেলবোর্ন। আরও আছেন নাজিয়া তারান্নুম আপু, practicing architect at Ohio, United States. Salma Begum Apu, PhD researcher in KU Leuven and academician as well. Jimmy Chakma Bhaya, lecturer at University of Asia Pacific. Rafiq Yasid Bhaya, practicing architect and adjacent faculty at RMIT and Monash University. By the way, Riyasat Bhaya masters to RMIT থেকে কমপ্লিট করা। Sakib Chaudhary Bhaya, guest faculty at Far East International University, practicing architect at Porishore Architects. আরো সাথে আছেন নাজমুল হক ভাইয়া, practicing architect and lecturer at ড্যাফোডিল ইউনিভার্সিটি। আমাদের এরপরে লাইন আপে আছেন সাকিব ভাইয়া। আমি সবাইকে অভিনন্দন আমাদের সাথে থাকার জন্য। সবাইকে সালাম আলাইকুম। আমাদের আজকের যে টপিকটা, সেই টপিকটাকে আমি অ্যাকচুয়ালি পেডাগজি বা শিক্ষাতত্ত্বের আলোক থেকেই দেখতে যাচ্ছিলাম। শিক্ষাতত্ত্বের এই জায়গাটাতে কিছু বিষয়ে পেশার কিছু সম্মিলন আমি দেখতে চাচ্ছি, কিন্তু পুরো বিষয়টার মধ্যে মূলত মনে হয় রাজনৈতিক একটা জায়গা থেকে জিনিসটাকে আলোচনা করার একটা বিষয় রয়ে যাচ্ছে, যে কারণে আমি শিক্ষাতত্ত্বটাকে একটা সংস্কারবাদী জায়গা থেকে বোঝাতে চাচ্ছি। আমরা স্লাইডে এখন যে ছবিটা দেখতে পাচ্ছি, ছবিটা হলো কি অনেকেই হয়তো বা জানেন, গ্রেট জিম্বাবুয়ের রুইন্স। জিম্বাবুয়ের সভ্যতা প্রায় খ্রিস্টপূর্ব 11তম শতাব্দীর, এবং সেই সময় থেকে তারা দীর্ঘদিন এই জায়গাটায় বিভিন্নভাবে তাদের বসতি ছিল, তারা সভ্যতাকে এগিয়ে নিয়ে গিয়েছে, এবং তাদের সভ্যতার ব্যাপ্তি এই পরিমাণ ছিল যে পরবর্তীতে যে সময় বিভিন্ন প্রত্নতাত্ত্বিকরা খনন কাজ করেছেন, তারা এখানে মেসোপটেমিয়া এমনকি ভারতের পর্যন্ত বিভিন্ন ক্রাফটস খুঁজে পেয়েছেন, যা থেকে পরবর্তীতে তারা ধারণা করেন যে এই অঞ্চলের সাথে সুদূর ভারত পর্যন্ত বাণিজ্যিক সম্পর্ক পর্যন্ত ছিল। আফ্রিকা এবং বিশেষ করে আফ্রিকার দক্ষিণ অংশে এই ধরনের একটি ভৌত স্থাপত্য
ভৌত স্থাপত্যের নিদর্শন। নিঃসন্দেহে এটা একটা স্বীকৃতি যে সেই সময়কার পুরো আফ্রিকার জনগণ, আফ্রিকার দক্ষিণ অংশের জনগণ কতখানি সভ্যতার শিখরে ছিল বা উন্নত অবস্থায় ছিল। এটা আবিষ্কার ইউরোপীয়দের দ্বারা আবিষ্কার হয় প্রথমে 1500 খ্রিস্টাব্দে, এবং সেই 1500 খ্রিস্টাব্দে পর্তুগিজ পরিব্রাজকরা এটা আবিষ্কার করেন, কিন্তু তারা এটার সম্পর্কে পশ্চিমা দুনিয়াকে তেমন কোনো একটা তথ্য দেননি। পরবর্তীতে জার্মান এক পরিব্রাজক, দুজন পরিব্রাজক, তারা জিনিসটা 1900 শতাব্দীর শেষ দিকে এসে আবিষ্কার করেন, এবং তখন ধীরে ধীরে এইটার সম্পর্কে বেশ আলোচনা শুরু হয়। সে সময় আমরা সবাই জানি যে ব্রিটিশ উপনিবেশবাদরা তারা আফ্রিকার দক্ষিণ অংশে রাজত্ব করতেন। তারা কোনো ক্রমেই কিন্তু এই জিনিসটাকে মানতে রাজি ছিলেন না যে আফ্রিকানদের যারা কৃষ্ণাঙ্গ, তাদের দ্বারা এত বড় একটি ভৌত কাঠামো, এত বড় একটি সভ্যতা তৈরি হয়েছিল। তারা বিভিন্ন রকম রূপকথা, রূপগল্পের মাধ্যমে এই জিনিসটাকে একটা ভিত্তি দিতে চেষ্টা করেন, এবং বহুলাংশে তারা সেই জিনিসটাকে কিন্তু দৃষ্টিকোণ থেকে সরিয়ে রাখারও প্রয়াস চালান। যে সমস্ত প্রত্নতত্ত্ববিদ এটা নিয়ে কাজ করছিলেন, তাদের উপরে এমনও কথা শোনা যায় তাদেরকে জোর করে বিভিন্ন রকম ভুল প্রতিবেদন দিতে বাধ্য করা হয়েছিল। পরবর্তীতে যেটা হয় যে 1970-80 দশকের দিকে যখন পুরো আফ্রিকাতে উপনিবেশবাদের বিরুদ্ধে ব্যাপক একটি আন্দোলন তৈরি হয়, তখন কিন্তু এই যে জিম্বাবুয়ের সভ্যতা, এটা কিন্তু তখন একটি প্রতীক হিসাবে ছিল। এবং বর্তমানেও আমরা স্বাধীন জিম্বাবুয়ের যে রাষ্ট্রীয় পতাকা আছে, রাষ্ট্রীয় পতাকার ভেতরে ওদের যে রাষ্ট্রীয় প্রতীক, তার ভেতরে আমরা জিম্বাবুয়েন রুইন্সের ছবিটি দেখতে পাই। এটা থেকে একটা বিষয় স্পষ্ট যে আমাদের শ্বেতাঙ্গরা কিভাবে করে অশ্বেতাঙ্গদের বিষয়ে সিদ্ধান্তমূলক কিছু বিষয় দেখে থাকে। আমাদের যখন আমরা আমাদের অংশে দক্ষিণ এশিয়া উপমহাদেশ, এই অংশে যখন আমরা শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলি, তখন নিঃসন্দেহে এখানে আমাদের শ্বেতাঙ্গদের নিয়ে কথা বলতে হয়। কারণ আমাদের এখানে সো কল্ড মডার্ন এডুকেশন এটার প্রবর্তন করেছে তারা। এটার কি আমাদের প্রয়োজন ছিল কিনা সেটা নিয়ে আমরা পরবর্তীতে কথা বলতে পারি। বাট এই যে মডার্ন এডুকেশন, আধুনিক শিক্ষা ব্যবস্থা, তাদের মতে এই শিক্ষা ব্যবস্থার পেছনে আসলে তাদের কি রূপকল্পটা ছিল? নিঃসন্দেহে এই শিক্ষা ব্যবস্থার পেছনে তাদের রূপকল্পটা ছিল মানে হোয়াইট সুপ্রিমেসি, শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ব, সেটাকে তুলে ধরা। শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ব তুলে ধরার জন্য তারা কিন্তু সম্পূর্ণ যেটা তাদের শিক্ষাক্রম ব্যবস্থা, সেই জিনিসগুলো তৈরি করবে। এবং সেইখান থেকে তারা কি পাচ্ছে, তাদের যে সাম্রাজ্যবাদী আধিপত্য পুরো দক্ষিণ এশিয়া, যে দক্ষিণ এশিয়া অ্যাকচুয়ালি ব্রিটিশ সাম্রাজ্যর প্রায় পুরো রাজস্বের 70-80% জেনারেট করত, সেই দক্ষিণ এশিয়াকে কিন্তু তারা করায়ত্তে রাখতে পারছিল। এই করায়ত্তের যাতে তাদেরকে অবদমিত করে রাখা যায়, সেটারও কিন্তু একটা তাদের জন্য একটা টুল ছিল এই শিক্ষাক্রম। শিক্ষাক্রমটা কেমন ছিল? তারা কি আমাদেরকে প্রচন্ড শিক্ষিত করে ফেলতে চাচ্ছিল? একেবারেই না। তাদের সম্পূর্ণ শিক্ষাক্রমটা কিন্তু ছিল তাদের যোগ্য ভৃত্য তৈরি করার, কারণিক তৈরি করার, যাদেরকে আমরা ক্লার্ক বলি। আমরা অনেক পরে এসে দেখব যে সিভিল সার্ভিস তৈরি হচ্ছে, সেখানে ধীরে ধীরে যারা দক্ষিণ এশীয় তারা ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে। বাট সেটাও কিন্তু ব্যাপক আন্দোলনের ফসল, এবং সেই আন্দোলনটা কিন্তু এই ব্রিটিশদের তৈরি শিক্ষাক্রম থেকে যারা শিক্ষিত তাদের করা আন্দোলন না, বরং শিক্ষাক্রমের বাইরে যারা ছিল তাদের করা আন্দোলন। এই শিক্ষাক্রমের এই যে কারণিক তৈরির শিক্ষাক্রম, এটার কিন্তু একটা মজার জিনিস হলো গিয়ে তার ডিজাইনটা এভাবে করেছিল, পুরো শিক্ষাক্রমের নকশাটা, যে এই শিক্ষার মধ্যে যারা আসবে তারা যে প্রচন্ড একটা শক্তিশালী, যে মানসিকভাবে একটা শক্তির মর্তা পেয়ে যাবে, এরকম কোন শিক্ষাক্রম কিন্তু তারা তৈরি করে।
দাসত্ব করার যে শিক্ষাক্রম তারা তৈরি করেছে, সেখানে এই শিক্ষাপ্রাপ্ত যে মানুষগুলো আছে তারা কিন্তু বাই ডিজাইন হীনমন্যতার ভোগার একটা জায়গায় চলে গিয়েছে। তারা একজনকে যখন সুপিরিয়র ধরে নিয়েছে, শ্বেতাঙ্গদের শ্রেষ্ঠত্ব যখন সে এই শিক্ষাক্রমের মাধ্যমে মেনে নিয়েছে, তখন কিন্তু সে তার নিজের ঘাটটাকে, নিজের মাথাটাকে তুলে ধরার জায়গাটায় আর নেই। যার ফলে তার মধ্যে কিন্তু বাই ডিফল্ট তৈরি হয়ে যাচ্ছে পাশ্চাত্যমুখী প্রেক্ষিতা। সে ধরে নিচ্ছে যে আমি এখানে যা কিছু চিন্তা করব, যা কিছু ভাববো, যা কিছু করব, সবকিছু কিন্তু আমাকে পাশ্চাত্যের অনুসরণ, পাশ্চাত্যের দেখিয়ে দেওয়া পথ, পাশ্চাত্যের বলে দেওয়া প্রণালী, এ সমস্ত মাধ্যমে আমাদের করতে হবে। যার ফলশ্রুতিতে যেটা দাঁড়াচ্ছে যে আমাদের মধ্যে যে আত্মগরিমার বিষয়টা, সেটা কিন্তু ব্যাপক পরিমাণ ঘাটতি তৈরি হচ্ছে। আমার আগের প্রত্যেকটা বক্তার কথার মধ্যে কিন্তু একটা অবসাদ আছে। অবসাদের জায়গাটা কেন? কারণ আমি যতই বলি যে আমার এই মুহূর্তে আলোচ্য বিষয় হলো গিয়ে স্থাপত্যের শিক্ষাক্রম, কিন্তু স্থাপত্যের শিক্ষাক্রম বলতে আপনি শুধুমাত্র স্থাপত্যের ওই 5 বছর বা মতান্তরে দেশের বাইরে অনেক জায়গায় 3 বছর 4 বছর আছে, সেটা কিন্তু না। এটার পেছনে যে ব্যাকগ্রাউন্ড স্টাডি আছে, যে প্রিরিকুইজিট পার হয়ে আমাদের আসতে হচ্ছে, আমাদের স্কুল, আমাদের ইন্টারমিডিয়েট কলেজ, সেই জায়গাতে আমরা আসলে কি শিখে আসছি, সেই জায়গাটা কি আসলে আমাদেরকে মেরুদণ্ড সোজা করে দাঁড় করাতে শিখেছি। তো আমাদের আত্মগরিমার অংশটা যতক্ষণ পর্যন্ত আমরা শক্তিশালী জায়গায় না যাচ্ছি, আমরা কিন্তু তখনও এই যে 70 বছর আগে ব্রিটিশরা আমাদের ছেড়ে চলে গিয়েছে, আমরা নিজেরা প্রায় 50 বছর ধরে স্বাধীন হিসেবে আছি, কিন্তু আমরা কিন্তু এই যে জালটা রয়ে গিয়েছিল, সেই জালটা থেকে এখনো মুক্ত হয়ে বেরিয়ে আসতে পারি। আমাদের এলাকায় একটু চলে আসি। গঙ্গেয় বদ্বীপ পৃথিবীর বিশালতম বদ্বীপ, পৃথিবীর অন্যতম এক শক্তিশালী রিভার সিস্টেম, পদ্মা, মেঘনা, যমুনার বিশাল অববাহিকার মধ্যে আমাদের বাংলাদেশ, এবং বাংলাদেশের একটা বিরাট অংশ জুড়ে রয়েছে হলো গিয়ে পার্বত্য অঞ্চল। এই যে বদ্বীপ, এই যে পদ্মা, মেঘনা, যমুনা, এই যে এর পলি, এর আশেপাশের তট, অববাহিকা, পার্বত্য অঞ্চল, সেখানকার বনানী, আমাদের বিভিন্ন জায়গায় বনাঞ্চল আছে, বিভিন্ন জায়গায় ড্রাই জায়গা আছে, এই সব কিছুর মধ্যে আসলে সংযোগটা কোথায়? সংযোগটাকে নিয়ে আমরা স্থাপত্য কি কখনো আলোচনা করতে পারছি? কতটুকু আলোচনা করতে পারছি? আমরা ওই যে বললাম পশ্চাৎমুখপেক্ষিতা, পাশ্চাত্য উদ্ভূত কিছু বিন্যাসের মধ্যে আমরা যখনই কোনো দালানকে নকশার মধ্যে নিয়ে যাচ্ছি, আমরা হ্যাঁ ভাবছি যে এটাকে দেশীয় বানাতে হবে, দেশজ করতে হবে, এটার মধ্যে আমার নদীর ঘটনাটা থাকবে, আমার প্রকৃতির ঘটনাটা থাকবে, পাখির ঘটনাটা থাকবে, ধানের ঘটনাটা থাকবে। বিষয়টা নাজিয়া অনেকটা বলে গেলেন যে আমরা আশেপাশের যে আমাদের উপাদানগুলো আছে, উপাদানগুলোকে ব্যবহার করছি, কিন্তু আমাদের স্থাপত্যে উপাদানগুলা নিজে আমাদের স্থাপত্যকে ব্যবহার করতে দিতে পারছি কিনা। একটা গ্রামে বা যে কোনো জায়গায় আমি একটা বাড়ি বানিয়ে বাঙালিয়ানা প্রকাশ করার জন্য যেটা করছি, উন্মুক্ত দেয়াল, খাঁজ কাটা, সুন্দর, এবং সেটাকেই আমরা বলে দিচ্ছি হ্যাঁ বাংলাদেশের একটা দালান তো এরকমই হওয়ার কথা, এখানে তো ইটের কাজ হওয়ার কথা। এই ইটের আভিজাত্য প্রকাশটাই কি বাংলায়ানার সর্বোচ্চ বহিঃপ্রকাশ? প্রশ্ন থেকে যায়। কিছুক্ষণ আগে প্রেসিডেন্স নিয়ে কথা হলো। আমার দেশি প্রেসিডেন্স নিয়ে যদি আমি কথা বলতে চাই, প্রেসিডেন্সের কিন্তু অভাব নেই। বুয়ারি, বটেশ্বর, মস্তানগড়, পাহাড়পুর, ময়নাপতি, পানামনগর, অনেক কিছু হয়েছে। এরপরেও এর মাঝেও আরো কিছু কিছু জিনিস হয়েছে, কিন্তু তারপর এখন আমরা আসলে কোথায় এসে দাঁড়িয়ে আছি? বুয়ারি, বটেশ্বর কি বাইরের কোনো আর্কিটেক্ট এসে বানিয়ে দিয়ে গিয়েছিল? এখানকার যে প্রয়োজন, এখানকার যে চাহিদা, এখানকার যে উপস্থিত উপাদান,
মাটি, পানি, বাতাস, বৃষ্টি, এই সব কিছুকে মাথায় রেখেই কিন্তু সেই সময়কার ওয়ারী বটেশ্বরের কথা যদি বলি, আজ থেকে প্রায় ২,৫০০ থেকে ৩,০০০ বছর পূর্বের একটা ভৌত অবকাঠামো, একটি ছোট সিভিক সিস্টেম। সেই সময় তো তাকে কেউ পাশ্চাত্য থেকে এসে শিখিয়ে দিয়ে যায়নি, সে তার নিজস্ব তৈরি একটি সভ্যতা, তাদের নিজস্ব উৎকর্ষের চরম শিখরে যখন তারা পৌঁছে গেছে, সেই সময়কার যে নগর পরিকল্পনা, সেই সময়কার নগরের যে ভৌত অবস্থা, সেই জিনিসগুলো কিন্তু এখন আমাদের পুরাতত্ত্ব বিভাগ এবং জাহাঙ্গীরনগরের পুরাতত্ত্ব বিভাগ তারা এক্সকাভেট করে বের করছে, এবং সেখান থেকে কিন্তু আমরা অসম্ভব মজার মজার সমস্ত ঘটনা দেখতে পাচ্ছি, যেগুলো আমরা হয়তোবা আজ থেকে ১৫-২০ বছর আগে চিন্তা করতে পারি নাই যে আমাদের জনপদে এইরকম উন্নত একটি সভ্যতা একটা সময় ছিল। পাহাড়পুরকেই বা আমরা কতদিন আগে আবিষ্কার করতে পেরেছি। পানাম নগর তো সেদিনের বিষয়, আজ থেকে 450-500 বছর আগের জিনিস। সেই সময়কার তার যে জেনিত, সেই সময় সে যে নগর পরিকল্পনা নিয়ে কাজ করেছে। কিন্তু তারপর আজকে আমরা যখন দাঁড়িয়ে আছি, আমরা অনেকেই রাজধানী শহরে আছি, রাজধানী শহরের বাইরের কোনো কোনো শহরেও হয়তো বা কেউ কেউ আছি। আমাদের বাংলাদেশে নগর পরিকল্পনা বা স্থাপত্য চেহারা কি এরকম হওয়ার কথা ছিল? সংযোগের অনুপস্থিতি। প্রায় ৪,০০০ বছরের আমাদের যে ভৌত স্থাপত্যের এই যে সমস্ত প্রকৃষ্ট উদাহরণ, এই উদাহরণগুলোর পেছনে আমরা যদি এইগুলোকে পর্যবেক্ষণ করতে যাই, অপরিসীম পরিমাণ তথ্য পাওয়া যাবে। সেই সময়কার প্রযুক্তি থেকে শুরু করে, সেই সময়কার জীবনধারা থেকে শুরু করে, সেই সময়কার চাহিদা থেকে শুরু করে, উপাদানকে কিভাবে করে সে রেখেছে, এই উপাদান কিভাবে ৪ বছর ধরে এখনো রয়ে গেল, প্রচুর প্রচুর বিষয়। কিন্তু এই যে তথ্যগুলো, এই যে এত উপাত্ত, এই সবগুলো জিনিস কি সুসংগঠিত ভাবে কোনো জায়গায় আছে? না, এই তথ্য ভান্ডারের প্রচন্ড অভাব। আমরা মূলধারার স্থাপত্য যেটাকে বলি, সেই মূলধারার স্থাপত্যে এই যে আমাদের প্রকৃষ্ট উদাহরণগুলো বিদ্যমান, সেগুলোকে নিয়ে কি যথেষ্ট পরিমাণ পর্যবেক্ষণ হচ্ছে? পর্যবেক্ষণে রয়েছে প্রচুর অভাব। এই যে আমাদের ভৌত কাঠামোগুলো, সেগুলোকে নিয়ে এমন কোনো গবেষণা কি হচ্ছে যেগুলোকে সরাসরি আমাদের বর্তমান নির্মাণ শিল্পে প্রয়োগ করা যায়? এই প্রায়োগিক গবেষণাও রয়েছে আমাদের কাছে। তার মানে সংযোগ অনুপস্থিত। এতক্ষণ বাংলাদেশের কিছু ঐতিহাসিক নিদর্শনের কথা বললাম। স্থাপত্যে যখনই আপনি ঐতিহাসিক নিদর্শন নিয়ে কথা বলতে যাবেন, যে কোনোভাবে আপনার কাছে চলে আসবে একটি রেফারেন্স, ব্যানিস্টার ফ্লেচারের এই বই একদম স্থাপত্যের ইতিহাসের জন্য বাইবেল স্বরূপ। ব্যানিস্টার ফ্লেচার কি আমাদের অংশের, বাংলার বা উত্তর ভারতের বা সমস্ত দক্ষিণ এশিয়া উপমহাদেশের বা এশিয়া অংশের স্থাপত্য নিয়ে সেই পরিমাণ গভীর পর্যবেক্ষণ করেছেন এই বইগুলোতে, যে পরিমাণ গভীর পর্যবেক্ষণ তার ভূমধ্যসাগরীয় তটের সভ্যতাগুলোকে নিয়ে করা হয়েছে? যথেষ্ট পরিমাণ বড় একটি প্রশ্ন। আমাকে আমার সম্পর্কে যে শিক্ষা ব্যবস্থা জানাতে পারছে না, সেই শিক্ষা ব্যবস্থার প্রতি আসলে কতখানি রিলাই করা যায়? এরপরে চলে আসবে আপনি আমার দেশে একটি ভবন নির্মাণ করার জন্য লাগবে আবহাওয়া এবং জলবায়ুর তথ্য। অ্যামেজিং। নেক্সট আমরা চলে আসছি আমাদের আরেকটি বাইবেলে। আপনি যে মুহূর্তে আবহাওয়া জলবায়ু নিয়ে কথা বলবেন, সেই মুহূর্তে আপনাদের সামনে চলে আসবে এই বইটি, গুনেসবার্গারের এই বইটি ক্লাইমেটের জন্য আরেকটি বই। ভেবে দেখুন, আপনার এলাকার যে বৃষ্টি, আপনার এলাকার যে রোদ, সেটা সম্পর্কে আপনার থেকে ভালো কি আসলে অন্য কেউ জানতে পারে? আপনার এলাকায় যে, আপনার গ্রামে যে কৃষকটি চাষাবাদ করে যাচ্ছেন,
যে জেলেটি মাছ ধরতে যাচ্ছেন, আপনি তাদের সাথে একবার আবহাওয়া নিয়ে কথা বলে দেখেন। আমাদের পার্কারের বই কেন, আমাদের আবহাওয়া অফিসও তারা যে পরিমাণ জ্ঞান রাখে সেদিনের আবহাওয়া সম্পর্কে, সেটা সম্পর্কে বলতে পারবে না। হ্যাঁ, এটা হয়তো বা আমাদের প্রাতিষ্ঠানিক বিদ্যাটা যে ধরনের, সেই ধরনের বিদ্যা না, বাট এরা কিন্তু বংশানুক্রমে, এরা কিন্তু জন্ম জন্মান্তর ধরে এই জ্ঞানগুলোকে নিয়ে বয়ে বেড়াচ্ছে। এই জ্ঞানগুলোর ভেতরে যে মাহাত্ম্য আছে, যে মর্ম আছে, সেটা কিন্তু আমরা আমাদের যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা সেটার মাধ্যমে পাবো না। এবং এই যে পশ্চিমা শ্বেতাঙ্গ দিগ্গজ পণ্ডিতরা তারা যে জিনিসগুলো বলে যাচ্ছেন, সেগুলোর মধ্যে আমরা খুঁজে আসলে পাবো না। আমরা খুঁজে পাবো কোথায়? এই আমাদের যে গ্রামে একটি বাড়ি আছে, সেই বাড়িটার মধ্যে তাকালে আমরা এই যে অন্তর্নিহিত যে জ্ঞানগুলো রয়েছে এই গ্রামীণ মানুষগুলো, এই আপামর গ্রাম বাংলার যারা আছেন, তাদের কাছ থেকে আমরা কিন্তু এই গ্রাম থেকে এই তথ্যগুলো খুঁজে পাবো। একজন ঘরমী কিন্তু বংশানুক্রমে সে ঘর বানিয়ে যাচ্ছে। তিনি বানিয়েছেন, তার বাবা বানিয়েছে, তার দাদা বানিয়েছে, তার পরদাদা বানিয়েছে, এবং বিভিন্ন ট্রায়াল এবং ইররের মাধ্যমে কিন্তু তাদের এই যে শিল্পটা, এই শিল্পটা কিন্তু একটা পারফেকশনের দিকে চলে এসেছে। আমাদের ঘরের, আমাদের দেশে এই যে ঘর বানানোর প্রক্রিয়া, আমার দক্ষিণ থেকে উত্তরের দিকে যেভাবে যাব, আমাদের ঘর বানানোর প্রক্রিয়া চেঞ্জ হয়ে আসবে। ঘরের আকার, প্রকৃতি, তার সেকশন, সেই জিনিসগুলো চেঞ্জ হয়ে আসবে। আমি যখন পানির কাছে থাকবো একরকম থাকবে, আমি যখন শুকনো অঞ্চলে থাকবো একরকম থাকবে, আমি যখন অধিক আহ গাছপালা মণ্ডিত একটা অংশে থাকবো তখন একরকম থাকবে। এই জিনিসগুলো কিন্তু আমাদের অন্তর্নিহিত জ্ঞান। এই জ্ঞানগুলো সম্পর্কে কিন্তু আমরা তথ্য ভান্ডারটাকে যথেষ্ট পরিমাণ রিচ করছি না, যার ফলে এই যখন আমাদেরকে একটা বাড়ি বানাতে হয়, আমরা বাড়িটা বানাচ্ছি অন্য ৮-১০টা পাশ্চাত্যের দেশের মতন। আমরা কংক্রিটের ব্লক বানাচ্ছি, সেখানে গ্লাসের বক্স বানিয়ে দিচ্ছি। আমার গ্লাসের বক্সের ভেতরে আমার তাপ ট্র্যাপ হয়ে যাচ্ছে, সেটাকে ঠান্ডা করার জন্য আমরা শীতাতপ যন্ত্র লাগাচ্ছি। সেই শীতাতপ যন্ত্র শহরে আবার তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে। আমার প্রচুর পরিমাণ শক্ত তল তৈরি করছি আমরা বিভিন্ন জায়গায়, কোনো পরিকল্পনা ছাড়া আমরা রাস্তাঘাট তৈরি করছি, যার ফলে আমাদের তাপের বিকিরণ বেড়ে যাচ্ছে। আমাদের এই বদ্বীপে, আমাদের এই নদীমাতৃক দেশে যে ঘটনা ঘটার কথা ছিল তার সম্পূর্ণ বিপরীত দিকে আমরা চলে গিয়েছি, শুধুমাত্র দ্বিতীয় স্লাইডে যে জিনিসটা বললাম, যে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ব এবং সাম্রাজ্যবাতিক আধিপত্য সৃষ্টি করার জন্য যে শিক্ষাক্রমটা ছিল সেইটার অনুসারী হওয়ার ফলে আমাদেরকে এই যে গ্রাম, এই গ্রামের ভেতরে যে সহজ সরল মানুষটি যে সহজ সরল একটি বাড়ি বানাচ্ছে, সেই বাড়ির ভেতরে যে জ্ঞান আছে সেটা আমরাও কিন্তু নিজের চোখে দেখতে পারি না, যতক্ষণ পর্যন্ত আরেকজন শ্বেতাঙ্গ এসে আমাদেরকে দেখায় যে দেখো, তোমাদের কাছেই তোমাদের জ্ঞান আছে, তোমাদের জ্ঞানটাকে ব্যবহার করি আমি এখানে কাজ করে দিলাম। এবং নাজিয়ার কথার সাথে মিলিয়ে বলতে চাই, হ্যাঁ, তখন আমরা মেনে নিই, আরে বাহ, এটা তো একটা অদ্ভুত জিনিস, এভাবে তো করা যায়, আগে কেন ভাবিনি। আসলে ভাবার কোনো উপায় আমাদের মধ্যে নেই। বিশ্ববিদ্যালয়ে আসার আগের 12টি বছর আমাদের এমন মস্তিষ্ক ধোলাই তৈরি করা হয় আমাদের শিক্ষাক্রমের মাধ্যমে, যার ফলে ওই যে আত্মগরিমার যে অভাবটা, তার ফলে নিজেকে নিয়ে গর্ব করার জায়গাটা যেহেতু আমাদের নাই, সুতরাং নিজেকে কাল্টিভেট করে বের করা, নিজের মাটিকে কাল্টিভেট করে বের করা, নিজের কৃষ্টিকে কাল্টিভেট করে বের করার সেই সক্ষমতাটাও আমাদের অ্যাকচুয়ালি হারিয়ে গিয়েছে। এটা যতক্ষণ পর্যন্ত আরেকজন শ্বেতাঙ্গ এসে না দেখায় আমরা আসলে দেখতে পাই না। শ্বেতাঙ্গ এসে যখন দেখায়, সে কিন্তু আমাদের ভাষায় কথা বলে না, সে কথাটা বলছে ওই সাম্রাজ্যবাদীদের ভাষায়,
যে ভাষাটা পুরো পৃথিবীর জন্য লিঙ্গুয়া ফ্রাঙ্কা, ইংরেজি। অসম্ভব অসম্ভব কঠিন কঠিন সমস্ত শব্দ, এবং সেই শব্দগুলো দিয়ে আমাদের স্থাপত্য শিক্ষা পরিমণ্ডিত। স্থাপত্য শিক্ষায় আমরা আসলে আম, এই শব্দটা যা বোঝাতে যাচ্ছে সেটা বুঝবো, সেটা বুঝে সেই শব্দটা যে জিনিসটা চায় সেটাকে আমি নকশা করব, কোনটা করব সেটা নিয়ে সবার এমন দ্বিধান্বিত অবস্থা। 5টা বছর কেটে যায় এবং দেখা যায় এই যে বিশাল শব্দ ভান্ডার, তার 1% হয়তো বা সে শিখে বেরোতে পারেনি। কিন্তু এই 1% যদি সে না শিখে, তাহলে এই জিনিসগুলোকে নিয়ে সে আসলে প্রায়োগিক কাজটা কিভাবে করবে। দ্বিতীয় বিষয়ে আসি, যে এই যে এত এত টেকনিক্যাল সমস্ত শব্দ, টার্মিনোলজি বিভিন্ন, এই টার্মিনোলজি গুলো আমাদেরকে একদম মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আমরা নিজেরা 5 বছর শেষ করলাম, 5 বছর শেষ করার পরে এসে যখন স্থাপত্য চর্চায় ঢুকছি, আমাদের যখন ক্লায়েন্ট থাকছেন এবং তাকে যখন আমাদের নকশাটা আমরা উপস্থাপন করতে যাচ্ছি, আমরা নিজেরাও জানি না কখন আমরা এই কঠিন কঠিন টার্ম, যেগুলো একজন স্থাপত্যের শিক্ষার্থীর, একজন স্থপতির বুঝতেও মাঝে মাঝে কষ্টকর হয়ে যায়, সেই টার্মে আমরা ক্লায়েন্টদের সাথে কথা বলতে শুরু করে দিচ্ছি। আমাদের দ্বিতীয় বক্তা মোহাইমিন কিন্তু একটা জায়গায় বলে গেলেন যে ক্লায়েন্টের সাথে কাজ করতে যে অনেক রকম সমস্যা তৈরি হয়। আমার ধারণা, আমার বিশ্বাস যে তার অন্যতম একটা মূল কারণ হলো গিয়ে এই ভাষা। আমি আমার ক্লায়েন্টকে হয়তোবা খুবই আন্তরিকভাবে জিনিসটা বুঝাতে চাচ্ছি, কিন্তু তার সাথে আমার যে যোগাযোগ সৃষ্টি করার জন্য যে ভাষাটা দরকার, সেই ভাষাটা আমার কাছে নেই। এই ভাষাটা দুইজন স্থপতি যদি আলাপ করতে যায় তারা বুঝতে পারছে। ঠিক যেরকম দুইজন ডাক্তার যখন আলাপ করতে নেয় নিজেদের মধ্যে, তখন যেরকম আমরা বাইরের মানুষরা দেখা যায় যে কিছুই বুঝছি না, তারা এমন এমন সমস্ত শব্দ প্রয়োগ করে কথা বলছে। আমাদের শব্দগুলো কিন্তু তাই। আমরা যখন একজন ক্লায়েন্টের কাছে চলে যাচ্ছি, তিনি স্থাপত্যে স্নাতক কোনো ব্যক্তি নন, আমাদের এই টার্ম সে বুঝতে পারেন না, সে তখন আমাদেরকে ধীরে ধীরে ভুল বুঝতে শুরু করে, আমাদের সাথে এক ধরনের দ্বন্দ্ব তৈরি হয়। সেই দ্বন্দ্বটা ধীরে ধীরে পেশাকে ক্ষতিগ্রস্ত করতে শুরু করে। কোনো সময় কাজটা চলে যায়, কোনো সময় কাজটা অসম্পূর্ণ থাকে, কোনো সময় হয়তো বা কাজটা সম্পূর্ণ হয়, কিন্তু আমরা আমাদের প্রকৃত যে সম্মানিটা পাওয়ার কথা, সেই সম্মানিটা পাই না। আসলে এই জায়গাটা থেকে উত্তরণের উপায়টা কি? নাজিয়া একটা কথা বলে গেলেন যে আমার স্কুলে যে শিক্ষার্থীটা গ্রাম থেকে পড়তে এসেছে, সেও শিক্ষার্থী, এবং কোনোভাবে বলা চলে না যে সে কখনো স্থাপত্য দেখে আসেনি। সে স্থাপত্য দেখে এসেছে, স্থাপত্যের বিভিন্ন উপকরণ দেখে এসেছে, কিন্তু তার কাছে শব্দগুলো একটু ভিন্ন। আমি যদি কোর্টইয়ার্ড না বলে তাকে উঠান বলি, তার কাছে বোঝাটা খুবই সহজ। আমি যদি তাকে প্রবেশ এন্ট্রান্স না বলে দেউড়ি বলি, জিনিসটা তার কাছে সোজা। ভেবে দেখেন, শুধুমাত্র কিছু শব্দের প্রয়োগের মাধ্যমে আমরা স্থাপত্য শিক্ষাকে কতখানি আহ, একই সাথে শিক্ষার্থী বান্ধব করে ফেলতে পারি, আবার একই সাথে আমি বিষয়টাকে ক্লায়েন্ট বান্ধব করে ফেলতে পারি। মুহাইমিন যে কথাটা বললেন যে আমরা 10% মানুষকে নিয়ে কাজ করি, বাকি 90% মানুষের সাথে আমাদের কাজটি নেই। এই 90% মানুষ কিন্তু এমন নয় যে তারা স্থাপত্য যে সেবাটা সেটা নিতে চান না। স্থাপত্য সেবাটা তারাও নিতে চান, এবং স্থাপত্য সেবার নাম করে দেশে প্রচুর প্রতিষ্ঠান আছে যারা অ্যাকচুয়ালি তাদের সাথে জালিয়াতির বিভিন্ন কাজ করে যাচ্ছে। কারণ তারা যেভাবে কথা বলছে, সেই কথাটা কিন্তু সেই 90% মানুষ নিতে পারছে, কারণ তারা তাদের ভাষায় কথা বলছে। আমাদের মতন কঠিন কঠিন ইংরেজি অ্যাংলো সাকসন শব্দ ব্যবহার করে তারা কথা বলছে না। তারা স্থপতি নয়, তারা বিভিন্ন ভুইফোর ভাবে, এখন তো আমাদের ইন্টেরিয়র দোকান যাদের আছে তারাও আর্কিটেকচারাল সার্ভিস দেয় বলে ঘোষণা দেয়। যাদের মাল বিক্রি করে তারাও বলে যে তারা আর্কিটেকচারাল সার্ভিস দেয়।
ক্লায়েন্ট যখন দেখছে কথাবার্তায় তাদের সাথে মিলছে, একই সাথে সম্মানিতে তো অনেক কম তারা নিচ্ছে, তখন ক্লায়েন্ট তাদের কাছে যাবে না কেন? বাট একবার চেষ্টা করে দেখেন তো একটা ক্লায়েন্টকে সে যে ভাষাটায় বোঝে সেই ভাষাটায় একটু কথা বলে দেখতে, ক্লায়েন্টটা চলে যায় নাকি আপনার ডিজাইনটা ভালো মতন বুঝে আপনার সাথে রয়ে যায়। তাহলে কিন্তু আমাদের সংযোগটা ধীরে ধীরে তৈরি হতে শুরু করবে। লিঙ্গুয়া ফ্রাঙ্কা যেরকম তো পুরা বিশ্বের জন্য আছে কয়েকটা ভাষা, আমাদের দেশে যেহেতু প্রিডোমিনেন্টলি আমরা বাংলায় কথা বলি, সুতরাং আমাদের জন্য হতে পারে যে এটাও একটা লিঙ্গুয়া ফ্রাঙ্কা। বাট একই সাথে আমাদের কি শুধুমাত্র সমতলের লোকজনেরই স্থাপত্য জ্ঞান আছে? আমাদের পার্বত্য অঞ্চলগুলোতে যে আমাদের নৃতাত্ত্বিক জাতিরা আছেন, তাদের অসংখ্য রকম উন্নত স্থাপত্যিক জ্ঞান আছে, সেই বিষয়গুলো তো লিপিবদ্ধ করার জায়গা আছে। আমরা এই সমস্ত জায়গা থেকে অনেক দূরে দূরে ঘুরে বেড়াচ্ছি। যতক্ষণ পর্যন্ত আমরা এই জিনিসগুলোকে নিয়ে পর্যবেক্ষণ না করছি, গবেষণা না করছি, তখন পর্যন্ত কিন্তু আমাদেরকে হা হুতাশ করে যেতে হবে, দেখো ভিয়েতনামের স্থাপত্য কত সুন্দর, দেখো শ্রীলঙ্কার স্থাপত্য কত সুন্দর। ভিয়েতনাম বা শ্রীলঙ্কায় কিন্তু এই যে সচরাচর যেটা পশ্চিমা ঘোচের যে স্থাপত্য, সেই স্থাপত্যটা এখন আর চর্চা হচ্ছে না। তারা নিজস্ব এক ধরনের স্থাপত্য তৈরি করে ফেলতে পেরেছে। তাদের মতন ওই বিষয়টা আধুনিক, সেটারও হয়তো বা উত্তরাধুনিক হবে। কিন্তু আমরা এমনকি স্বাধীনতার 50 বছর পরে এসেও এখনো পর্যন্ত ঘুরপাক খাচ্ছি পশ্চিম আমাদেরকে কিভাবে করে জিনিস দেখতে বলছে সেটার পেছনে। আমাদের যে বাংলা যে শব্দের ব্যবহার, যেটার কথা বললাম, সেটার সংযোগটা কেন সফল হবে না? আমার একটা ছোট বাচ্চা, হয়তোবা সে শহরে বেড়ে উঠেছে, তাকে যখন একটা গ্রাম আঁকতে বলা হয়, সে কিন্তু এই ছবিটা আঁকতে পারে। সে এই ছবিটার ভেতরে যে কয়টা উপাদান আছে সেই উপাদানগুলো সে জানে। সে গাছতলা জানে, সে নাগরদোলা জানে, সে প্রাঙ্গণ জানে, সে বাউল গান জানে, সে তার ভূমিকে জানে, সে তার উদ্ভিদকে জানে। আমরা যদি নিজেরা এই জানা থেকে অনেক সরে আসি, তাহলে আমরা আসলে এই মাটির জন্য, এই বাতাসের জন্য, এই গাছের জন্য, এই পাখির জন্য কাজ তো করছি না, এমনকি হয়তো আমাদের যে মানুষ তাদের জন্য আমরা কাজটা করছি না। ধন্যবাদ।